আমরা জলবায়ু অঞ্চলগুলো করছি পৃথিবীর কোন কোন দেশে কী ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় এবং তাদের কী ধরনের ওই জলবায়ুর কী বৈশিষ্ট্য রয়েছে এবং সেই জলবায়ুর উপর নির্ভর করে সেই অঞ্চলে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ, তারপরে মৃত্তিকা অর্থাৎ বাস্তুতন্ত্রের বিকাশ ঘটেছে, আর সেখানকার জলবায়ু সেখানকার মানুষের উপর মানে তার যে একটা প্রভাব আর্থসামাজিক পরিবেশের উপর তার কী প্রভাব আছে, হ্যাঁ, এটা আমরা জানার চেষ্টা করছি। তো নিরক্ষীয় জলবায়ুটা আমরা আগের ক্লাসে জেনেছি এবং কিছু আমি কোশ্চেনও দিয়েছিলাম ওখান থেকে। তো আজকে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এটা হচ্ছে একটা গ্রীষ্মপ্রধান একটা জলবায়ু অন্তর্ভুক্ত, অর্থাৎ কি না এটা ট্রপিক্যাল সাবট্রপিক্যাল অংশে অবস্থিত 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের বিশেষ করে পূর্বে অবস্থিত দেশগুলিতে জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যেখানে আমরা মূলত পশ্চিমা বায়ুর প্রভাব দেখতে পাই, হ্যাঁ, সেই জন্য এটাকে মহাদেশের বিশেষ করে পশ্চিম দিকের অংশতে লক্ষ্য করা যায় দেশগুলোতে মহাদেশের, আর এটা হচ্ছে পূর্ব দিকের দেশগুলোতে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায় 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তো একটা শব্দ, আরবি শব্দ মৌসুম কথার অর্থ হচ্ছে ঋতু, অর্থাৎ এখানে দুটো, যেমন এই ঋতু বৈচিত্র্য একটা প্রধান বৈশিষ্ট্য এই জলবায়ু। তো এই ঋতু বৈচিত্র্যগুলোর সৃষ্টি হয়েছে মূলত হচ্ছে দুটো বিপরীতধর্মী বায়ু প্রবাহের কারণে। এই অঞ্চলে দুটো বিপরীতধর্মী বায়ু প্রবাহ সৃষ্টি হয় বা ঘটে, যে কারণের জন্য এখানকার বৃষ্টিপাত এবং উষ্ণতা এই দুটোকে প্রভাবিত করে এবং বলতে পারো সারা বছরের উষ্ণতা এবং বৃষ্টিপাত এটা কী ধরনের হবে তার উপর প্রভাব বিস্তার করে। তো সেই জন্য যে ঋতু পর্যায়ে বা যে বিভিন্ন ধরনের ঋতুগুলোর সৃষ্টি হয়েছে এই জলবায়ু অঞ্চলে, তো সেই কারণে এটা রয়েছে মৌসুমী কথার অর্থ হচ্ছে ঋতু। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুর বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তিত হয়। তাহলে মহাদেশের পূর্ব দিকে কোথায় কোথায় মূলত এই জলবায়ু লক্ষ্য করা যায়? এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে দক্ষিণ চীন, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের কিছু অংশ মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া পূর্ব আফ্রিকার সোমালিয়া, মাদাগাস্কার, উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে আমরা এই জলবায়ু লক্ষ্য করি। অর্থাৎ অক্ষাংশগত অবস্থান তো আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে। এছাড়া মহাদেশগুলোর এখানে দেখো ভারত রয়েছে, এটা ভারতের অংশে শ্রীলঙ্কা, ঠিক আছে, বাংলাদেশ আছে এখানে, হ্যাঁ, এই জায়গাতে মায়ানমার রয়েছে, হ্যাঁ, ভিয়েতনাম আছে, তারপরে এদিকে থাইল্যান্ড রয়েছে, আর অস্ট্রেলিয়ার হচ্ছে নর্দার্ন কোস্টের এই অংশে, অস্ট্রেলিয়ার উত্তর দিকের কুইন্সল্যান্ড প্রদেশ, হ্যাঁ, শ্রীলঙ্কার অংশে, শ্রীলঙ্কারও উত্তর দিকটায় শ্রীলঙ্কা, আর কি এখানে রয়েছে পূর্ব আফ্রিকার সোমালিয়া এবং মাদাগাস্কার, এই জায়গাগুলোতে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তো এখানে এই যে জলবায়ুটা মৌসুমী জলবায়ু, তো এখানে দুটো বিপরীতধর্মী বায়ু প্রবাহের ফলে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের ঋতু পর্যায়ে এই যে বিভিন্ন রকম ঋতুগুলোর সৃষ্টি হয়েছে, যেমন শীত গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলোতে প্রধানত 4টি ঋতু লক্ষ্য করা যায়। এখানে শীতকালে কি হয়, শীতকালে নভেম্বর জানুয়ারিতে গড় তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড
এবং উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে বললাম কিনা দুটো বিপরীতধর্মী বায়ু প্রবাহ ঘটে। তো উত্তর পূর্ব আয়ন বায়ু সময় শীতকালে প্রবাহিত হয়। সারা ভারতে বৃষ্টিপাত হয় না, করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি হয় না, উত্তর পশ্চিম ভারতে এবং পাকিস্তানের কিছু অংশে তুষারপাত লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এখানে দেখো এটা কি হয়, এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু অর্থাৎ এই সময় যে চাপ বলয় এগুলো, ঠিক আছে, এটা হচ্ছে যখন প্রবাহিত হয় তখন শীতকালে কি হয়, এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব এসে উত্তর পূর্ব অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হবে এদিক থেকে এই অংশ থেকে প্রবাহিত হবে। অর্থাৎ কি না, তখন এরকম জায়গায় যেটা দেখবো এইসব এতে হাই প্রেশার এবং ভারত মহাসাগরে তখন কি হবে না, লো প্রেশার অবস্থান করে বায়ু কিরকম হয় না, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ফেরেডের সূত্র অনুসারে। তো মৌসুমী বায়ুর ক্ষেত্রে এই চাপ ছাড়াও যে স্থলভাগ এবং জলভাগের যে চাপের পার্থক্য হয়, এটা ছাড়াও আরও কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। তো কি হয় না, এটা যখন প্রবাহিত হয় তখন স্থলভাগে বিশেষ করে এই অংশে কোনো বৃষ্টিপাত হয় না, কিন্তু বঙ্গোপসাগরে জলীয়বাষ্প গ্রহণ করে করমণ্ডল উপকূল বা যেটা তামিলনাড়ু উপকূলের এই অংশে তখন বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে, তো এটাকে না উত্তর গোলার্ধে ডান দিকে বেগে কোন দিকে হচ্ছে, দেখো উত্তর গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হচ্ছে। আবার যখন এটা এই অংশে এখানে আন্দামান রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হবে। ঠিক আছে, আবার কিন্তু এটা দক্ষিণ গোলার্ধে প্রবেশ করার সাথে সাথে এটা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয় এবং ওই সময় এখানে শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টিপাত হয়। এটা ভারত মহাসাগরের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য যখন এই বাতাসটা যখন আসে উত্তর পশ্চিমে পরবর্তী বৃষ্টিপাত হয়। আরেকটা ঘটনা ঘটে এরকম জায়গাতে কি আছে, মেডিটেরিয়ান সি রয়েছে। তো এখানে শীতকালে একটা নিম্নচাপ 30-60 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে এখানে কিছু ফ্যাক্টর আছে। তো যে কারণে এই নিম্নচাপ কারণে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং যেটা হচ্ছে পশ্চিম যে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর এই অংশে বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই সময় যেটা হচ্ছে শীতকালে এখানে পাঞ্জাব হরিয়ানা যেটা হচ্ছে গম চাষকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে এই বৃষ্টিপাত। এবং পাকিস্তানও আছে, এটা পাকিস্তানের উপর দিয়ে চলে আসে। পাকিস্তানের কিছু অংশে শীতকালে তুষারপাত হয় এবং এটা অনেক সময় হিমালয় সম্প্রপাত বা আরও কিছু অন্যান্য যে প্রাকৃতিক এই ঘটনাগুলো ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, এটা শীতকাল নভেম্বর এবং জানুয়ারি মাস। তারপরে যে প্রাক মৌসুমী গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। অত্যধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয়। মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম এবং মায়ানমারে কিছুটা বৃষ্টিপাত হয়। মার্চ এবং মে, তোমরা জানো যে 21শে মার্চ মহাবিষুব হয়। 0 ডিগ্রির উপর, মানে পৃথিবীটা ঘুরতে ঘুরতে এমন একটা পজিশনে আছে যে 0 ডিগ্রি নিরপেক্ষাকে কাছে আসে এবং সেই অংশে সূর্যালোকভাবে কিরণ দেয়। তারপরে মার্চ এপ্রিল মে জুন তখন কি হয়, পুরোটা কটকপান্তি রেখা যেটা ভারতের উত্তর দিয়ে গেছে এই অংশের অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে। ঠিক এই মুহূর্তে কি ঘটনা ঘটে, এখানেও কিন্তু মে জুনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এই সময় জুনটাতে যেহেতু স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ কি হয় না, এখানে অনেক বেশি তাপ থাকে
অনেক বেশি তাপ আছে এই যে উপর যে জায়গাটা রয়েছে, তিব্বত যে প্লেটগুলো রয়েছে এই জায়গাতে, কিংবা উত্তরের যে মরুভূমি অংশটা রয়েছে ভারতের, এই জায়গাগুলোতে কি হবে না তখন নিম্নচাপের সৃষ্টি হবে। আরব সাগর থেকে এই সময় কি হয় তখন ধরো এখানে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য যখন অবস্থান করবে তখন এখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আর তুলনামূলকভাবে এদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস তখন উল্টো দিশাতে, অর্থাৎ যেটা শীতকালে হয়েছিল তখন এটা ঠিক উল্টো দিকে হবে। জলীয় বাষ্প যেটা হচ্ছে নিরক্ষরেখা মোটামুটিভাবে এটা শ্রীলঙ্কার এইভাবে এসে এটা এইভাবে উঠবে, ঠিক আছে, এবং এদিকে বেরিয়ে যাবে। তো আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। তখন কি হয়, এই রাজ্যে কেরল রয়েছে, প্রথমে যদিও আন্দামানে আছে মৌসুমী বায়ু, কারণ এটা সাউথার্ন যেটা মোস্ট পয়েন্ট হচ্ছে আন্দামান, যেটা ইন্দিরা পয়েন্ট, কিন্তু এইখানে প্রচণ্ড কেরলে একটু কেরলে প্রচুর কি হচ্ছে না কেরলে খুব কালো মেঘ সহকারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়, এটাকে বার্স্ট অফ মনসুন বলছে। এই সময় বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ 2 থেকে 300 সেন্টিমিটার হয়ে থাকে। মৌসিন রাম যেটা এখানে মেঘালয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতে, এখানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গ্রহণ করে ওখানে মৌসিন রাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। মৌসুমে বছরে প্রায় 2000 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে। বঙ্গোপসাগর থেকে বাতাস জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিয়ে গিয়ে ওখান থেকে গারো, খাসিয়া, মেঘালয় যে পাহাড়গুলো রয়েছে পূর্ব পশ্চিমে, তো এখানে শৈলক্ষেপ প্রক্রিয়াতে তোমরা বৃষ্টিপাতের যে প্রভাবটা পড়ছো সেখানে শৈলক্ষেপ একটা পদ্ধতি তোমরা জেনেছো, তো সেই প্রক্রিয়ায় কিন্তু বৃষ্টিপাত হয়, সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বার্স্ট অফ মনসুন, যেটা হচ্ছে মৌসুমি বিস্ফোরণ। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করে, এটা মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝায়। তাহলে কি না, যেটা হচ্ছে কেরলে যখন প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ যেটা মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা কি না, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যখন প্রবেশ করছে অনেক জলীয় বাষ্প গ্রহণ করে এখানে প্রচন্ড বৃষ্টিপাত ঘটায়। কোথায় না, কেরলে। এই ঘটনাকে মনসুন ব্লাস্ট বলছে। তো কি হয় না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বর্ষাকাল থাকে এখানে, আমাদের ভারতবর্ষ বর্ষাকাল থাকে। তো শরৎকাল এর পরে দেখা যায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই সময়ে কি ঘটনা ঘটে না, এই সময়ে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে যে মৌসুমী বায়ু আবার কি হবে না, এটা এরকম করে প্রবেশ করছিল ভারতীয় উপমহাদেশে। তো পরবর্তী ক্ষেত্রে কি হবে না, এটা আবার প্রত্যাবর্তন করবে। 21শে জুনের পর কি হবে, যখন আবার সূর্য মানে পৃথিবীটা ধীরে ধীরে আবার তার দক্ষিণ গোলার্ধের সূর্য দিয়ে বাঁধবে। তাহলে কি চাপ বলে গেল ধীরে ধীরে সেদিকে সরে যাবে, সূর্য যেদিকে যাবে সেদিকে সরতে যাবে। তাহলে কি হবে না, এই সময়ে যখন কি ঘটনা ঘটে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এটা কি হবে, দুর্বল পদে থাকবে, ঠিক আছে। আর এটা তখন দুর্বল হতে থাকবে এবং এর উপরে এই বায়ুটা যখন দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু এর যখন দখলদারি বা প্রভাবটা বাড়তে থাকবে, তখন কি হবে না, এই বঙ্গোপসাগর উপকূলে কিছু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।
বে অফ বেঙ্গলে কিছু কি হবে না ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয় এবং বজ্রপাত সহ বৃষ্টি হয়। এটাকে কি বলে না আশ্বিনের ঝড় বলে। আশ্বিনের ঝড় বলে। তো এই ধরনের বৃষ্টিপাত এই ধরনের উষ্ণতার উপর নির্ভর করে কি ধরনের এখানে জীববৈচিত্র্য সৃষ্টি হয়েছে। ধরো এখানে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার এবং কিছু জায়গাতে হয়, যেমন হচ্ছে এখানে পশ্চিমঘাট পর্বত উত্তর পূর্ব ভারতের কিছু অংশে 200 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়। সেই জন্য এখানে কিছু যেমন চিরহরিৎ ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যাবে বিশেষ কিছু জায়গাতে এবং পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যাবে। এবং দুটো যেটা হচ্ছে ট্রানজিশনাল জোন, সেখানে মিশ্র উদ্ভিদ লক্ষ্য করা যায়। আরেকটা উদ্ভিদ লক্ষ্য করা যাবে যেটা হচ্ছে বিশেষ করে এটা সমুদ্রের লবণতার বা সামুদ্রিক যেটা হচ্ছে মাটি লবণাক্ত মৃত্তিকার ভূমিকা এখানে বেশি থাকে, যেটা হচ্ছে উপকূল অঞ্চলে সুন্দরী গড়ান গেওয়া এবং ম্যানগ্রোভ অরণ্যের এখানে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো বিশেষ করে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা সুন্দরবনে সব থেকে একটা বড় এবং একটা কি বলে এটা জীববৈচিত্র্যের হটস্পটও এখানে বলা যাবে, সব থেকে বড় ম্যানগ্রোভ রয়েছে। আচ্ছা, এই সব যেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ বা এখানে যে বনভূমিগুলো রয়েছে সেই বনভূমিতে হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভাল্লুক, বানর, শিয়াল এসব জীবজন্তু বা বন্যপ্রাণী লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই যে বন্যপ্রাণী এবং স্বাভাবিক উদ্ভিদ এই জলবায়ু অঞ্চলের এবং এই যে বিপরীতধর্মী বায়ু প্রবাহ বৃষ্টিপাতের উপর দেখো এখানে নির্ভর করে এখানে যে কৃষিকাজগুলো গড়ে ওঠে। তো এটা আমরা জানি যে এখানে ধরো শীতকালে যে ফসলগুলো হয় রবি শস্য এবং বর্ষাকালে যেটা হচ্ছে খারিফ শস্য। তো পুরোটাই আমাদের বিশেষ করে ভারতের যেটা হচ্ছে তো অর্থনীতি এই দুটো বায়ু প্রবাহের ফলে যে বৃষ্টিপাত হয় তার উপর ভীষণভাবে নির্ভরশীল। অনুকূল জলবায়ু উর্বর মাটি এই অঞ্চলের কৃষিকাজের অত্যন্ত উপযুক্ত। ধান, পাট, গম এগুলো এখানে চাষ করা হয়ে থাকে প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস প্রভৃতি ফলও এখানে উৎপন্ন করা হয়। খনিজ সম্পদ, আর এখানে খনিজ সম্পদ এই জলবায়ু অঞ্চলে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের মধ্যে এখানে যেরকম লৌহ ইস্পাত শিল্প আছে, সেই জন্য এখানে যেগুলো হচ্ছে কৃষিজ ফসল থেকে যে কৃষিভিত্তিক যে কাঁচামালগুলো আছে তাদের উপর নির্ভর করে কার্পাস, পাট এগুলো গড়ে উঠেছে। তো মেনলি যে খনিজ সম্পদগুলো এখানে আছে, এখানে প্রাচীন যে ভূমিরূপগুলো রয়েছে এখানে, তো সেই সব জায়গাতে বিশেষ করে আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলো যেখানে রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে বেশি করে খনিজ সম্পদ সমৃদ্ধ রয়েছে। এবং এখানে নদী অববাহিত অঞ্চল, যেমন এখানে ধরো পাললিক সমৃদ্ধ জায়গাগুলো রয়েছে, সেখানে ন্যাচারাল গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশ আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে বলে মনে করা হচ্ছে। তো এইগুলো অনেক সময় কি হয় না, বিভিন্ন রকম যে শিলাগুলো রয়েছে সেই শিলা অনেক রকম মিনারেলস দিয়ে তৈরি হয়, তারপর কিন্তু নির্ভর করে যে কী ধরনের খনিজ সম্পদ সে অংশে পাওয়া যাবে। পরিবহন ব্যবস্থা, মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ প্রকৃতি হচ্ছে সমতল। তো সমতল জায়গাতে স্বাভাবিকভাবে পরিবহন ব্যবস্থা খুব ভালো গড়ে ওঠে। আর এখানে কি হয় না, এই জায়গাতে যেহেতু সমতল ভূমি, সেই জন্য জনবসতিও এখানে খুব ভালো এবং শিল্পর জন্য সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে বড় বড় শহর দিল্লি, কলকাতা অনেক জনবহুল শহর এখানে রয়েছে। মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক, নমপেন এই বড় বড় শহরগুলো এখানে রয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা হচ্ছে অনুকূল জলবায়ু, কৃষিজ, বনজ এবং খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলের উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প ব্যবস্থার মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা
রয়েছে। তো ধীরে ধীরে এখানে যে দেশগুলো রয়েছে এদের বলছে যে না, অনুকূল জলবায়ু থাকার জন্য এবং কৃষি এবং বনাঞ্চল খনিজ সম্পদের প্রাচুর্য থাকার কারণে এদের উদ্যোগ সম্ভাবনা, অর্থনৈতিক উন্নতির উদ্যোগ সম্ভাবনা রয়েছে। তো এখানকার জলবায়ু, এখানকার যে জলবায়ু অঞ্চল, এখানে এখানে মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করেছে, ঠিক আছে। তো সেই সেই অংশটা আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রাকে আমরা বুঝতে পারলাম। এখানে একটা বার গ্রাফ দিয়ে একটা ছবি আছে, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে মাসের নাম। তো যেটা হচ্ছে এরকম বার আছে সেটা হচ্ছে লম্বা লম্বা যে স্তম্ভগুলো রয়েছে এটা হচ্ছে বৃষ্টিপাত, 220 সেন্টিমিটার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় বৃষ্টিপাত অনেক বেশি হয়ে গেলে এটা গ্রাফ দিয়ে বোঝানো হচ্ছে চট্টগ্রামে। এবং এটা হচ্ছে লাল রঙের, যেটা হচ্ছে উষ্ণতা। এখানে দেখো দুটোই উষ্ণতার লাইন, এটা উপরের দিকে উঠে আসবে মেঘ থেকে এখানে। তো এই গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে বৃষ্টিপাত এবং উষ্ণতা কোন মাসে বেশি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যেটা বড় কোশ্চেন আছে সেটা লিখবো তোমরা, যে মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য, ঠিক আছে। কোশ্চেন লিখবে মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য। জলবায়ু বৈশিষ্ট্য দেখো, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য দেখো। মৌসুমী বিস্ফোরণ, এটাতে আমি বললাম মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো, আশ্বিনের, আচ্ছা আমি আরেকবার মৌসুমী বিস্ফোরণ, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, আরেকটা করবে 4 5
শীতকালে এই কোশ্চেনগুলো করবে, পরবর্তীতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুটা পড়বো।